মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার রায় হয়েছে। মামলার প্রধান আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর ৩ আসামি শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব শেখ এবং সজীবের বড় ভাই রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। ঘটনার মাত্র ২ মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হলো। এর আগে গত ৭ মে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা ২ জন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা। স্বাধীন বিচার ব্যবস্থায় অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার যে রায় আজকে ঘোষিত হয়েছে, সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু আসিয়ার মা। আদালত প্রাঙ্গণে অপেক্ষারত এলাকাবাসীও রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার এজাহারভুক্ত অপর ৩ আসামিকে খালাস প্রসঙ্গে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর। আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। প্রয়োজনে আমরা তাদের বিষয়ে উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ তথা আমরা আপিল দাখিল করব। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ৮ বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসিয়া। ঘটনার ২ মাস ১১ দিনেই রায় ঘোষণা করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি। মাগুরার আদালত চত্বর থেকে সবশেষ খবর জানব প্রতিনিধি আশরাফুল আলম সাগরের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, মাগুরায় আলোচিত যে শিশুটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাটির রায় প্রদান করা হয়েছে আজকে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাহিদ হাসান এই মামলার রায় ঘোষণা করেন। এই মামলার অন্যতম আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং বাকি ৩ আসামিকে খালাস প্রদান করা হয়। সকাল থেকেই এই আদালত প্রাঙ্গণে বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং উৎসুক জনতা কিন্তু ভিড় জমাতে থাকেন। এই রায় ঘোষণার পরপরই দেখা যায় বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া। রায় ঘোষণার পর প্রথম আমরা যখন এই মামলার বাদী শিশুটির মায়ের কাছে জানতে চাই রায়ের বিষয়, তখন তিনি এই মামলার ব্যাপারটি নিয়ে আমাদেরকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কিছুটা ক্ষুব্ধতাও প্রকাশ করেছেন। তিনি বললেন যে মামলার একজনের মৃত্যুদণ্ড রায় ঘোষণা হলেও বাকি ৩ জন যে খালাস প্রদান করা হয়েছে সে বিষয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। এই বিষয়ে আমরা যে সরকার পক্ষের যে আইনজীবী আছেন তার সাথেও আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে কাগজপত্র বিশ্লেষণ করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এই ক্ষেত্রে শিশুটির মা এবং তার পরিবার জানিয়েছেন তারা উচ্চ আদালতে যাবে বিষয়টি নিয়ে। বলে রাখি যে ১৫ মার্চ যখন রিমান্ড চলাকালীন সময় হিটু শেখের, তখন কিন্তু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এক কথায় সাধারণ মানুষের মনে কিন্তু একটি প্রশ্ন জেগেছে যে এই যে মামলাটি হয়েছে, এই মামলার পরিপ্রেক্ষিতে যে শিশুটির উপর যে পাশবিকতা হয়েছে সেটি শুধু পুরো পরিবার ভেঙে যায়নি, কাঁপিয়ে দিয়েছে পুরো সমাজকে। আজকের রায় আদালতের সঠিকতা থাকলেও সেই বিষয়টি নিয়ে সামনে শিশুদের নিরাপত্তা, সত্যিকারের নিরাপত্তা কবে হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আদালত প্রাঙ্গণ থেকে। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিনা জামানত এবং লাভে বিনিয়োগ দেয়া গেলে তরুণ এবং বেকার যুবক যুবতীরা চাকুরির পেছনে না ছুটে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য ভিন্ন আইন এবং অথরিটির মাধ্যমে মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজধানীতে মাইক্রোক্রেডিট অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। মাহবুব সৈকতের রিপোর্ট।
কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। রাজধানীর শেরেবাংলা নগরে মাইক্রোক্রেডিট অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বাংলাদেশের মাইক্রোক্রেডিট অথরিটি বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয় হয়েছে বলে জানান ক্ষুদ্র ঋণের এই জনক। যে দেশেই মাইক্রোক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয়। সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। মাইক্রোক্রেডিটকে আরও কার্যকর করতে আলাদা আইন এবং ব্যাংক করার নির্দেশনাও দেন খ্যাতিমান এই অর্থনীতিবিদ। কাজে এনজিওর থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রোক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে। এসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। বেকারত্ব দূর করতে তরুণ এবং বেকার যুবক যুবতীদের সহজ শর্তে জামানত এবং লাভবিহীন বিনিয়োগ দিয়ে উদ্যোক্তা তৈরির উপরও জোর দেন শান্তিতে এই নোবেলজয়ী। সবাই বলে চাকরি খোঁজো, চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রোক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। প্রকৃত অর্থে মাইক্রোক্রেডিট ব্যবস্থাই ব্যাংক বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে এটি আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক। তোমরা সেটা বানিয়েছো অবিশ্বাসের ভিত্তিতে। কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হলে তুমি কেন জামানত চাও, প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এটা একদম প্রথম দিকের কথা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের চিহ্নিতরা কেউ যাতে সদস্য হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ ফ্যাসিস্টের দোসরদের সদস্য করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। সকালে চট্টগ্রাম নগরীর কাজের দেউরির দলীয় কার্যালয়ে বিএনপির বিভাগীয় সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বিগত সময় আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, সন্ত্রাসী কার্যক্রম করেনি, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। আমির খসরু বলেন, হাসিনা বিদায় নিয়েছে, নতুন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ চায় মানুষ। শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, যেখানে সব ধরনের মানুষ অংশগ্রহণ করতে পারবে, উপকারভোগী হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শেখ হাসিনা বিতাড়িত, আগামী দিনে বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, দেশ গড়ার স্বপ্ন। মানুষ কি চাচ্ছে এখন? নতুন প্রজন্ম কি চাচ্ছে? তারা চাচ্ছে দেশটা গড়তে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ শুরু বিকেল ৩টায়। এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই সমাবেশ ঘিরে খুলনা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী সহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের রোডম্যাপ করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করা দুঃখজনক। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে তরুণ দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে 1991 সালের মতো নির্বাচন হলে জনগণের মতের প্রতিফলন ঘটবে। বিএনপি ধৈর্যশীল দল, নাহলে এত অত্যাচার, এত অবিচার, এত লুটপাট, এত জেল জুলমের পরও একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত তুলে নেয়। জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি নাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে থেকে লং মার্চ করে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। সকালে নগর ভবনের সামনে থেকে ইশরাকের সমর্থকরা সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড দেখে সেখানে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে আবারও নগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের দাবি, ইশরাক হোসেনকে মেয়র পদে বসালে ঢাকাবাসীর ভোটের অধিকার ফিরে আসবে। আজ সাপ্তাহিক ছুটির দিন, তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটির মধ্যে 2 দিন নির্বাহী আদেশের ছুটি থাকায় 17 ও 24 মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও খোলা থাকছে সরকারি বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান। শনিবার দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। একই সঙ্গে শেয়ার বাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু থাকবে। একইভাবে চালু থাকবে সরকারি অফিস। এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সহ অধস্তন সব আদালতে এদিন দাপ্তরিক ও বিচার কাজ চলবে। মানবিক করিডোর বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, করিডোর ব্যবহার করে নিজেদের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করতে পারে শক্তিশালী গোষ্ঠী। ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডোর নিয়ে রাকিব হাসানের একটি বিশেষ রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর প্রদানের বিষয়টি বেশ কিছুদিন থেকেই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতে আটকে পড়া রাখাইনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় আসে। জাতিসংঘের আবেদনের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার শর্ত সাপেক্ষে মানবিক করিডোর প্রদানে সম্মত হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের মধ্য দিয়ে মানবিক করিডোর আসলে কি এবং রাখাইন রাজ্যের সাথে মানবিক করিডোর করা হলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে, বিষয়গুলো নিয়ে কথা হয় বিশেষজ্ঞদের সাথে। তাদের অভিমত, এরকম একটি করিডোর দিলে জাতীয় ও সীমান্ত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আপনি মানবিক করিডোর দিতে পারেন, সারা পৃথিবীতে এই উদাহরণ আছে যে মানবিকতাকে ধারণ করে আপনি মানবিক করিডোর দিবেন। কিন্তু যদি এরকম পরিস্থিতিতে মায়ানমার আর্মি ভাবে যে বাংলাদেশ এই যুদ্ধের পার্ট হয়ে গেছে, আরাকান আর্মিকে সহায়তা করছে এবং ইন এ সেন্স আপনার মায়ানমার সেনাবাহিনীকে পরাজিত করার জন্য এই করিডোর দেওয়া হয়েছে, তখনই বিপত্তিরা বাঁধবে। এবং যদি তারা ভাবে যে এখানে অস্ত্র আছে, গোলাবারুদ আছে বা মিলিটারি আর্মস ওয়েপন্সের কোনো ইনস্ট্রুমেন্ট আছে সন্দেহজনক, তখন তারা আক্রমণ করে এবং এটি করেছে। বা যদি দেখা গেছে যে ধরেন একটি ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে এই সমস্ত সাহায্য সহযোগিতাগুলো যাচ্ছে এবং দেখা গেছে যে এই সাহায্য সহযোগিতার কারণে অপোজিং পার্টি, বিরুদ্ধ পার্টি শক্তিশালী হচ্ছে, তখন দেখা যাচ্ছে তার অপোজিং পার্টি এই ব্রিজটাকে উড়িয়ে দিয়েছে। তাহলে আপনি এতগুলো ঝুঁকি নিয়ে কিন্তু মানবিক করিডোরের প্রশ্নটি সামনে নিয়ে আসছেন, মানবিক করিডোরের দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। করিডোর বলতে যদি বোঝা যায় যে
আমি একেবারে মিয়ানমারের ভিতরে ঢুকতে চাচ্ছি, তাহলে তো আমি একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছি। একইভাবে এটাও দেখা দরকার, যদি না আমি আরাকান আর্মিকে সাহায্য করছি, তাহলে স্বাভাবিকভাবে মিয়ানমার মিলিটারি তখন বলতে পারে যে এটাও সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, কারণ আরাকান আর্মিকে আমরা স্বীকৃতি দিইনি, সে হলো আমার শত্রু, তা তুমি তো আমার শত্রুকে সাপোর্ট করছো। তো সেই হিসাবে আমরা জড়িয়ে যাব অন্য একটা দেশের কি বলা হয় ঝামেলার মধ্যে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জাতিসংঘের সহায়তায় এই করিডোরটি ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন অবস্থান স্থাপনের জন্য চেষ্টা করতে পারে নতুন শক্তি, যার ফলে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষকরা। এটার সাথে আমার রোহিঙ্গা ফেরতের কোনো সম্পর্ক নেই, বরং আমি ডেকে একটা যুদ্ধের মধ্যে যাচ্ছি, যেই যুদ্ধে কিছু দেশ হয়তো অস্ত্র বিক্রি করে, তাদের আমি লাভ করিয়ে দিচ্ছি, তাতে আমার জনগণের তো লাভ নেই। জাতিসংঘ বলতে আপনাকে বুঝতে হবে বৃহৎ শক্তিগুলো, সেটা আমেরিকা, সেটা রাশিয়া, সেটা চায়না, সেটা ফ্রান্স, ব্রিটেন, এদেরকে বুঝতে হবে সিকিউরিটি কাউন্সিলের মেম্বাররা। তো জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাদেরই সিদ্ধান্ত এখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি জাতিসংঘকে সামনে রেখে শুধুমাত্র আমেরিকা তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চায়, সেটা আবার বৃহৎ রাষ্ট্রগুলোর সমন্বিত প্রচেষ্টা আছে কিনা বা বৃহৎ রাষ্ট্রগুলোর সেখানে সায় আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। সেই দিকটা কিন্তু আমাদের একটা ভাবনার বিষয় এবং আমাদের একটা ইনসিকিউরিটির একটা বিষয় আছে। তবে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তারা। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী বলছে যে মানবিক করিডোর দেওয়া যাবে না, এটা আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ইত্যাদির জন্য হুমকি। এটি নিশ্চয়ই বিভিন্ন সোর্স থেকে প্রশ্নগুলো এসেছে, তাহলে আপনাকে ভাবতে হবে এই প্রশ্নগুলো কেন আসছে। জাতিসংঘের রেজলিউশন যতদিন না হবে ততদিন আমরা এটাকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না, কারণ কোনো রেজলিউশন নেই, কারণ জাতিসংঘ তো আর মুখের কথা দিয়ে এটা করবে না, এবং জাতিসংঘ যদি রেজলিউশন নেয় শুধু জেনারেল অ্যাসেম্বলি না, এমনকি নিরাপত্তা পরিষদেরও রেজলিউশন লাগবে যে তারা একটা করিডোর করতে চাচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ইন্টারনেটের দাম কমিয়ে জনগণের ব্যবহার উপযোগী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইআইজি ও এনটিটিএন পর্যায়ে দাম কমানো হয়েছে। আগামী 2-1 মাসের মধ্যে গ্রাহক তার সুফল পাবে। নারীদের হ্যারাসমেন্ট এবং যেই নিরাপত্তাটা আমাদের সাইবার স্পেসে নারীদের দেওয়া প্রয়োজন, সেটা আমরা দিতে ব্যর্থ হচ্ছে, এটা স্বীকার করতে কোনো বাধা নেই। তবে আশা করছি যে আমাদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ এবং আরও কিছু উদ্যোগ পলিসি লেভেলে এবং বাস্তবায়নের লেভেলেও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নেবেন, যাতে করে আমরা সাইবার স্পেসে নারীদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে পারি, একটা সুন্দর সাইবার স্পেস আমরা তৈরি করতে পারি। নিরাপত্তা বলতে শুধু এখন যেই ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি, সেটা এখন সাইবার স্পেসের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।